তেহরানের গ্র্যান্ড মুসল্লায় খামেনির মরদেহ, জাতীয় সংসদের স্পিকারের শ্রদ্ধা নিবেদন, শোকের স্রোতে মিশেছে ইরান ইরাক। নিরাপত্তা শঙ্কায় জানাজায় অংশ নিচ্ছেন না ছেলে মোস্তফা। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। এইচএসসি সমমানে 1/3 শিক্ষার্থীর ঝরে পড়া নিয়ে উদ্বেগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। জাতীয় বাজেটের একটা বড় অংশ তো আমাদের এই কারিগরি শিক্ষার পিছনে দেওয়া হয়, এবং ওই সমস্ত শিক্ষার্থীরা তো তাদের যে দক্ষতা অর্জন করবার সুযোগ ছিল সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসিতে তারকাদের মিলন মেলা, রূপালী পর্দার জগতে সুদিন ফেরানোর প্রত্যাশা। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়ার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিদেশি অতিথি ও বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব। বাংলাদেশের পক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় ঢল নেমেছে সাধারণ মানুষের। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানের ঢল নেমেছে বিশ্বের 100-র বেশি দেশের বিশিষ্ট ও ধর্মীয় ব্যক্তিত্বের। এরই মধ্যে তেহরানের গ্র্যান্ড মুসল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। আর শ্রদ্ধা জানান পাকিস্তান, আফগানিস্তান, ভারত, তাজিকিস্তান ছাড়াও অন্তত 100 দেশের প্রতিনিধিরা। নিহত হবার 4 মাস পরে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ প্রকাশ্যে আনার পর তার ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন ভক্ত সমর্থকরা। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় ভিড় করেন অসংখ্য শোকার্ত মানুষ। শেষ বিদায়ের 7 দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় 2 কোটি মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা ইরান, যার দায়িত্বে ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। তেহরানে ইমাম খোমেনি মুসল্লায় শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর কুম শহরে স্থানান্তরিত করা হবে আয়োজন। বুধবার ইরাকের নাজাফে নেওয়া হবে খামেনির মরদেহ। অন্ত্যেষ্টি যাত্রার পর কারবালায় ইসলামের খলিফা আলীর সমাধিস্থলে আনুষ্ঠানিকতা পালন করে মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে দাফন করা হবে খামেনিকে। এরপর সারা দেশে আরো 40 দিন চলবে শোকানুষ্ঠান। আফরিন মৌ, নিউজ 24। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার তেহরানে এই বৈঠক হয়। সংসদের স্পিকার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেন। সীমানা পেরিয়ে ইতিহাসের এক অনন্য বিদায়। ইরান থেকে ইরাক, শোকের স্রোতে যুক্ত হচ্ছে 2 দেশ। রাষ্ট্রীয় সম্মান আর ধর্মীয় শ্রদ্ধার অনন্য সমন্বয়ে নাজাফ, কারবালা ও মাশহাদে সম্পন্ন হবে শহীদ আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। শোক, বিশ্বাস আর ভালোবাসার এক অনন্য যাত্রাপথে এগোচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। আগামী 8 জুলাই বিশেষ বিমানে খামেনির মরদেহ পৌঁছাবে ইরাকে। বাগদাদ কিংবা নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় জানানো হবে শেষ শ্রদ্ধা। সেখান থেকে শোকের কাফেলা যাবে শিয়া মুসলিমদের পবিত্র 2 নগরী নাজাফ ও কারবালায়। প্রার্থনা, জিয়ারত আর লাখো মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় মুখর হয়ে উঠবে ঐতিহ্যের এই জনপদ। ইরাক পর্ব শেষে 9 জুলাই মরদেহ ফিরিয়ে নেওয়া হবে ইরানে। মাশহাদে শেষ জানাজার পর ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে।
এ যেন শুধু একজন নেতার বিদায় নয়, সীমান্ত পেরিয়ে ইতিহাস, বিশ্বাস ও কোটি মানুষের আবেগকে এক সুতোয় গেঁথে যাওয়া এক স্মরণীয় শেষ যাত্রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এরই মধ্যে শেষ যাত্রায় অংশ নিতে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। তবে বাবার জানাজায় থাকছেন না ছেলে মোস্তফা খামেনি। নিরাপত্তা হুমকির কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ইরান। 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। তবে এই অনুষ্ঠানে বিশ্ব নেতারা উপস্থিত হলেও থাকছে না খোদ খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। অংশ নেবেন না দাফনেও। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনাও। তেহরানের দাবি, মোস্তফাকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। তার অবস্থান জানতে সবসময় নজর রাখছে তেল আবিব। আর এই কারণেই খামেনির শোকযাত্রায় থাকছেন না তিনি। এর মধ্যে অনুষ্ঠান চলাকালে ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে যে কোনো হামলার কঠোর জবাব দেয়া হবে বলেও সতর্ক করেছে ইরান। নীরব দাস, নিউজ 24। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষে সীমান্তের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্তের ওপারে ভয়াবহ গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দে এপারের ঘরবাড়ি কেঁপে উঠছে। উদ্ভূত পরিস্থিতিতে ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা রয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বিজিবি ও কোস্টগার্ড। দীর্ঘ কয়েক মাসে তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। রাখাইন রাজ্যের মংডু ও বুথিডং সহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে তীব্র গোলাগুলি, বিমান হামলায় সীমান্ত জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। সংঘর্ষে মুহুর্মুহুর গুলির শব্দ ভেসে আসছে এপারে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় ঘুমধুম ও তমরু এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বড় ধরনের ঘটনার আশঙ্কায় অনেকে নিরাপদে আশ্রয় নিচ্ছেন। বিকট শব্দ এবং বাড়িঘরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। রাখাইন রাজ্যের মায়ানমার সরকার কর্তৃক, জান্তা সরকার কর্তৃক এখানে হামলা চালানো হয়। ওই দেশের নাকি জান্তা বাহিনী মানে যুদ্ধ হামলা চালাইতে আছে। রাত্রে আমরা ঘুমাইতে পারি না বইয়ের কারণে। আমার ছোট বাচ্চাটা পর্যন্ত কি ঘুম থেকে চমকে উঠে। সংঘাত তীব্র হওয়ায় নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কক্সবাজারের নাফ নদী ও সীমান্ত জুড়ে বিজিবি ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হয়েছে। মায়ানমার সীমান্তে যেটা হচ্ছে, ওদেরকে আমি তখন এগুলো তারা নজরদারি রাখেন। মায়ানমার যে আরাকান আর্মিরা যে বাংলাদেশ না ঢুকতে পারে। আজকে আমরা যেটা একটা মেসেজ পেয়েছি যে বুটিডং এর থেকে আরো ডেপথে, যেটা আমাদের এদিকে আওয়াজ শোনা যায় নাই, ওদিকে এয়ার স্ট্রাইক হয়েছে। আমাদের এদিকে টেকনাফ উখিয়ার দিকে কোনো আওয়াজ পাওয়া যায় নাই। সর্বপর্যায়ে সবাই সতর্ক অবস্থানে আছে, কোনো ডাউট নেই ব্যাপারে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার টেকনাফের হোয়াইনকং ও নীলা সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনদের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন পরিস্থিতিতে টেকনাফের শাহপরি দ্বীপ, নীলা, হোয়াইনকং ও নেটং পাড়া সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এইচএসসি ও সমমান পর্যায়ে 1/3 শিক্ষার্থীর ঝরে পড়া নিয়ে উদ্বেগের কথা জানাচ্ছেন শিক্ষাবিদরা। তারা বলছে, এমন পরিস্থিতি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদে। আর দেখা দিতে পারে দক্ষ মানব সম্পদের ঘাটতি, বাড়তে পারে বেকারত্বের কষাঘাত। কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়েও শঙ্কা রয়েছে। এসব মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ দিচ্ছেন তারা। রাশেদ রায়হানের রিপোর্ট। জুলাই, যে মাসে 2 বছর আগে ছাত্র তরুণদের নেতৃত্বে দেশের ইতিহাসের অন্যতম বড় গণ অভ্যুত্থান হয়েছিল, সেই তরুণরাই ছিল পরিবর্তনের প্রতীক। সেই জুলাই মাসে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় দেখা যাচ্ছে ভিন্ন এক বাস্তবতা। নিয়মিত শিক্ষার্থীদের বড় অংশই পরীক্ষায় অংশ নিচ্ছে না। 2 বছর আগে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল প্রায় 15 লাখ শিক্ষার্থী, কিন্তু এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেছে প্রায় 9 লাখ। নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 5.5 লাখ পরীক্ষায় অংশই নেয়নি, অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 36% পরীক্ষার বাইরে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি কারিগরি শিক্ষা বোর্ডে, যেখানে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না। মাদ্রাসা শিক্ষা বোর্ডেও একই চিত্র।
শিক্ষাবিদদের মতে এই ঝরে পড়া শুধু শিক্ষা খাতের নয়, ভবিষ্যতে জনশক্তি ও জাতীয় অর্থনীতির জন্য এক বড় সতর্ক বার্তা। যখন ফার্স্ট ইয়ার শুরু হয় সেটা শুরু হয় বেশ দেরিতে, যেহেতু এসএসসি পরীক্ষা দেরিতে হয় এবং শুরু হওয়ার পরে তাদের প্রি টেস্ট ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা হয়, এরপরে আবার প্রি টেস্ট পরীক্ষা, তারপরে টেস্ট পরীক্ষা। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেকটা পরীক্ষা কেন্দ্রিক হয়ে গেছে, সেখানে কিন্তু শিক্ষণ শিক্ষার কার্যক্রম কলেজ কেন্দ্রিক খুবই কম হয়। এটা কিন্তু শিক্ষার্থীদের উপর এক ধরনের মানসিক চাপ পড়ে এবং তার ফলশ্রুতিতে সবাই তো আর প্রাইভেট টিউশনি বা কোচিং সেন্টারে যেতে পারে না। বেকার জনগোষ্ঠী তৈরি হওয়ার জন্য এটা একটা ইঙ্গিত। এই শিক্ষাবিদ মনে করেন এমন চিত্রের পিছনে রয়েছে নানান কারণ। অভিন্ন প্রশ্নমালায় সারা বাংলাদেশের পরীক্ষা হঠাৎ করে আমাদের মন্ত্রী মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়নের জন্য ভালো একটা পদক্ষেপ। সেই কারণেও হয়তো অনেক শিক্ষার্থী কিছুটা মানসিকভাবে তারা মনে করতে পারে যে এবার প্রশ্ন কঠিন হবে বা নতুন সিস্টেমে কীভাবে প্রশ্ন হবে, সেটি একটি বিষয়। আর আমার ধারণা কিছুটা দারিদ্রতাও আছে, কারণ আমরা দেখেছি উদ্বেগজনকভাবে আমাদের দেশে কিন্তু কিশোর গ্যাং বেড়ে গেছে। এইটা কিন্তু আমাদের নেতিবাচক আচরণের দিকে এই সমস্ত যুবকেরা ভুল পথে প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকে। পরিস্থিতি বদলাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ দিচ্ছেন শিক্ষাবিদরা। এদিকে শিক্ষকদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সরকার। বা বোঝা হিসেবে জাতির ঘাড়ে দাঁড়াবে। রাশেদ জায়খান, নিউজ 24, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। এতে চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ ইতোমধ্যে ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলেছে। এদিকে হামের প্রাদুর্ভাব কিছুটা কমলেও নিয়ন্ত্রণে আসেনি এখনো। এমন অবস্থায় দেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থায় দেখা দিয়েছে বাড়তি চাপ। হামে মৃত্যুর তালিকায় যুক্ত আরেকটি নাম সোয়াইব। মাত্র 10 মাস বয়সেই না ফেরার দেশে ভর্তি ছিল রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। হাসপাতালে আনার পর শরীর দেখুন রেশ উঠে নাই, ডাক্তার দেখার পর চোখ দেখার পর বলছে যে ওর হাম হয়েছে। চলতি বছর হামের প্রাদুর্ভাবে প্রাণহানি প্রায় 750, বেশিরভাগই শিশু। আক্রান্তের সংখ্যাটাও লাখ প্রায়। যে বাচ্চাদের ক্রনিক ডিজিজ বা অনেকদিন দুরারোগ্য ব্যাধি বা এরকম কিছু নেই এবং যে বাচ্চারা ঠিকমতো ভ্যাকসিনেশন নিয়েছে এবং খাওয়া দাওয়াটা মোটামুটি ঠিকমতো করে, ওদের হাম হওয়ার প্রবণতাটা কম। হামের সঙ্গে এবার বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ। রোগী বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে, আক্রান্তরা আসছেন ভিন্ন ভিন্ন এলাকা থেকে। এতে ডেঙ্গুর প্রাদুর্ভাব ইতিমধ্যে শুরুর ইঙ্গিত মিলছে। ডেঙ্গু হচ্ছে বড় আজকে 8 দিনে, কালকে যে অবস্থা ছিল তার তো আল্লাহর রহমতে আজকে অনেক উন্নত হয়েছে। তার অতিরিক্ত বমি ছিল, বমি এবং জ্বর কমতেছিল না। তারপর স্যার ডেঙ্গু টেস্ট করলো, ডেটা পজিটিভ হলো, সুস্থর দিকে। হামের সঙ্গে ডেঙ্গু আগে ভাগেই সতর্ক বার্তা দিয়ে রেখেছে স্বাস্থ্য বিভাগ। তবে পরিস্থিতি মোকাবিলায় দেশের স্বাস্থ্যসেবার ব্যবস্থা কতটা প্রস্তুত তা নিয়ে সংশয় থেকেই যায়। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আমাদের কাছে এফডিসিটা বরাবরই অনেক ভালো লাগার একটা জায়গা। এফডিসি ভালো লাগছে, এফডিসির কোনো বিকল্প নেই। সবাই অনেক যোগ্য মানুষ, সবাই আমার বড়, আমি সবাইকে অনেক সম্মান করি। দীর্ঘদিন পর চলচ্চিত্র পরিবারে মিলন মেলা বসছে এফডিসিতে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে তারকাদের এমন সমাগম। ভোটের মাঠে হার জিত যাই হোক, সবার প্রত্যাশা একটাই, সুদিন ফিরুক দেশের রূপালী পর্দার জগতে। জীর্ণতা কাটিয়ে দেশ জুড়ে গড়ে উঠুক নতুন নতুন প্রেক্ষাগৃহ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন, তাই সারা বছর ভুতুরে পরিবেশ থাকলেও ছুটির দিনে তারকাদের আলোয় ঝলমলে ঢাকাইয়া চলচ্চিত্রের প্রাণকেন্দ্র বিএফডিসি প্রাঙ্গণ। যেন ভোটাভুটি নয়, দীর্ঘদিন পর চলচ্চিত্র পরিবারের এক মিলন মেলা। প্রধান ফটক পেরোলেই ঝকঝকে রোদে উজ্জ্বল চেনা সব মুখের সমাহার। তারকাদের আনাগোনা, কর্মর্দন আর শুভেচ্ছা বিনিময়, চারপাশ যেন হাসি মুখের ব্যস্ততায় রঙিন। আমাদের চাওয়া পাওয়া, আমাদের ইন্ডাস্ট্রি যেন আগের মতো ফিরে আসে। আমরা নির্বাচনের সময় আমরা চেষ্টা করি একত্র হওয়ার, তো সবাইকে পাই অনেক বছর পরে। আমাদের কাছে এফডিসিটা বরাবরই অনেক ভালো লাগার একটা জায়গা। এফডিসি ভালো লাগছে, এফডিসির কোনো বিকল্প নেই। সবাই অনেক যোগ্য মানুষ, সবাই আমার বড়, আমি সবাইকে অনেক সম্মান করি। জীবনে প্রথম প্রার্থী হয়েছি, নির্বাচন করছি, সকলের দোয়া চাই। ভোটার বা প্রার্থী মিলেমিশে সব একাকার, সবার প্রত্যাশা একটাই, ফিরে আসুক চলচ্চিত্রের সুদিন। সবাই মিলেমিশে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে এই চলচ্চিত্র শিল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। উৎসব মুখর জায়গা ছিল, এটা আপনারা যারা দেখেন আপনারা বুঝবেন না।
যারা দেখেছেন তারা অবশ্যই মনে মনে এখন কষ্ট পান। আমাদের ভালোবাসাটা যেন থাকে, আর হোপফুলি প্রতিটা শিল্পীর সাথে যেন কোনো দ্বন্দ্ব না থাকে। আমাদের শিল্পীদের এইটাই একটা দুর্দশা যে অতীত চলে যায় কিন্তু ভবিষ্যৎ কিভাবে চলবো সেই চিন্তা করে না। ক্ষমতার সঙ্গে আসে দায়িত্বশীলতার প্রশ্ন। সংস্কৃতি বিমুখ এই সময়ে তাই চলচ্চিত্র জগতের নেতৃত্বের কাছে প্রত্যাশাটা অনেক বেশি। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। আদাবরে বিএনপি নেতা আবুল বাশার সাদ্দাম হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাৎক্ষণিক ক্ষোভ থেকেই এই ছুরিকাঘাতের ঘটনা বলছে পুলিশ। আর এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলোয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে গ্রেফতার ও কারাগারে পাঠানোর কথাও জানান ডিবি প্রধান। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে রাজধানীর আদাবরে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার সাদ্দাম খুনের ঘটনায় মূল হোতা রিপন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো রাজনৈতিক বা এলাকা ভিত্তিক আধিপত্যের বিষয় ছিল না। হত্যাকাণ্ডে যিনি সরাসরি জড়িত ছিল সেই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। আর এখনো মামলা দায়ের হয়নি, মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের হলে এগুলো তদন্ত করে ওখানে তারও জড়িত ছিল তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ভবিষ্যতে খেলা দেখাকে কেন্দ্র করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা এড়াতে এবার বিশেষ নজরদারির কথা ভাবছে পুলিশ প্রশাসন। যে বড় বড় স্ক্রিনে দেখা হয় এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরা লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে সাক্ষী সুখরঞ্জন বালিকে গুমে সরাসরি জড়িত থাকার অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার করেছে ডিবি, পাঠানো হয়েছে কারাগারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানলাম যে সেই তাকে থেকে নামার সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে নামার সঙ্গে সঙ্গে সে তার গালে বোধহয় একটা চট দিয়েছিল বা আঘাত করেছিল, করে তার শার্টটা ধরে তাকে মাইক্রোবাসে উঠায় নিয়ে গেছে। এই গুমের নেপথ্যে আর কারা জড়িত তা বের করতে তদন্তের কথা জানিয়েছে পুলিশ। যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। ইরান থেকে সীসা ব্যবসার কৌশল শিখে আসেন 2 ভাই। অনলাইনে খুলে বসেন জমজমাট ব্যবসা। অবশেষে ধরা পড়লেন তারা। গ্রেফতার চক্রের মোট 3 জন। উদ্ধার হয়েছে 66 কেজি সীসা ও সরঞ্জাম। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়। জম্বি নামের নতুন এক মাদকের বিষয়ে কড়া হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি। সম্প্রতি রাজধানীর বিভিন্ন সীসাবারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সিলগালা করা হয় বিভিন্ন সীসাবার, কিন্তু তাতেও থেমে থাকেনি এর ব্যবসা। অনলাইন প্ল্যাটফর্মে সীসা ব্যবসা শুরু করে একটি চক্র। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় নিজেদের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য দেয় অধিদপ্তর। প্রথমে কৌশলে 1 কেজির চালান জব্দ, পরে সেই সূত্র ধরে প্রায় 66 কেজি সীসা উদ্ধার করে সংস্থাটি। গ্রেফতার করা হয় 3 জনকে। একটা 1 কেজির একটা সীসার চালান জব্দ করা হয়। এই 1 কেজি সীসার চালান থেকে ক্লু ধরে পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে 20 কেজি, এটার ধারাবাহিকতা 3য় এবং 4র্থ ধাপে আরো কিছু জব্দ করা হয়। তো এইভাবে পর্যায়ক্রমে আমাদের মোট আপনার এখানে 65 কেজি 900 গ্রাম সীসা জব্দ করা হয়েছে। এই মাদক ব্যবসার সাথে কার্যক্রমের সাথে সম্পৃক্ত 3 জনকে গ্রেফতার করতে সম্ভব হয়েছে। গ্রেফতার যমজ 2 ভাই ইরান থেকে শিখে আসে সীসা ব্যবসার কৌশল। কুরিয়ারে ও বিভিন্ন বাহকের মাধ্যমে অল্প অল্প করে দেশে আনা হয় সীসার সরঞ্জাম। 2 জন সহোদরের কথা বলছি, তারা দীর্ঘদিন একটা দেশে ছিল ইরানে। তারা ওখান থেকে এই ব্যবসাটা কিভাবে পরিচালনা করতে হয় সেটা শিখে তারা বাংলাদেশে এসে এই ব্যবসাটা চালাচ্ছিল। প্রেস ব্রিফিং এ জানানো হয়, দেশে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে জম্বি মাদক। শিগগিরই মাদক ব্যবসায়ীদের তালিকা ধরে অভিযান চালাবে সারা দেশে। মাসুদ সুমন, নিউজ 24,
ঢাকা। দর্শকের এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।